আমার স্বামী অন্ধ ছিল, তাই আমার স্বামীর সঙ্গে আমি বিট্রয় করেছিলাম। আমার স্বামী অন্ধ থাকার কারণে সে কাজের মাসির সঙ্গে শারীরিক সম্পর্ক করত। আর আমি একটা চেয়ারে বসে সবকিছু দেখতাম ও মজা নিতাম। প্রত্যেকদিন রাতে আমার স্বামী যখন আমার কাছে আসার জন্য জেদ করত, তার আগেই আমি আমাদের বাড়ির চাকরানীকে আমার স্বামীর পাশে ঘুমোতে বলতাম। চাকরানীর শরীরের সাইজ আমার মতোই ছিল। ওই জন্য আমার বর বুঝতেই পারেনি যে তার পাশে আমি নয়, কাজের মাসি ঘুমোতো, এবং সে সারা রাত ধরে কাজের মাসির সঙ্গেই শারীরিক সম্পর্ক করত। ওর নিজের চাহিদা পূরণ করত। আমি বরের সঙ্গে যা অন্যায় করেছিলাম তার শাস্তিও আমি পেয়েছি। পরে বুঝতে পেরেছিলাম আমি নিজের অন্ধ বরের সঙ্গে কত বড় অন্যায় করেছিলাম। আমি আমার বরের সঙ্গে যে অন্যায় করেছি সেটার সবটাই এই গল্পের মাধ্যমে আপনাদের শোনাবো। এই গল্পটি শোনার পরে আপনাদের চোখ দিয়ে জল চলে আসবে। আমার নাম সুমাইয়া। আমরা অনেক গরিব ছিলাম। এমনকি আমাদের 2 বেলা পেটের ভাত জোটাতে বাধ্য হয়ে আমার মাকে লোকের বাড়িতেও কাজ করতে হতো। আমরা 4 ভাই বোন ছিলাম। আমি তাদের চাইতে বড় ছিলাম এবং আমার থেকে ছোট 3 জন ভাই ছিল। আমার বাবা একজন চাষি ছিলেন। আমাদের নিজের জমি জায়গা তো ছিলই না। বাবা তার মালিকের জমি চাষবাস করত। আমার বয়স তখন 18 বছর। আমি গরিব ঘরের হলেও দেখতে ভীষণ সুন্দরী ছিলাম। তাই আমার বাবার মালিক আমার বাবাকে বলেছিল, তোমার মেয়ের জন্য একটা পাত্র আছে। তোমার মেয়ের থেকে বয়সে বড় হলেও সে অনেক ধনী ব্যক্তি। তোমার মেয়ের বিয়ে সেখানে দিলে তোমরা উদ্ধার হয়ে যাবে। তারপর বাবা যখন বাড়িতে এসে বলেছিল যে আমার জন্য একটা পাত্র দেখেছে, তখন আমি বাবাকে বলেছিলাম আমি একটা ছেলেকে ভালোবাসি এবং আমি তাকেই বিয়ে করতে চাই। কিন্তু আমার বাবা মা আমার কথাতে রাজি হয়নি, কারণ আমি যেই ছেলেটাকে ভালোবাসতাম তারাও খুব গরিব ছিল। এমনকি তাদের তো নিজস্ব বাড়িটুকুও ছিল না। তারা একটা ছোট্ট বাড়িতে ভাড়া থাকতো। আমরা গরিব হলেও আমাদের নিজস্ব বাড়িটুকু ছিল। আমি যেই ছেলেটাকে ভালোবাসতাম তার নাম বিজয়। আমার বাবা মা তখন বলেছিল, তুই যেই ছেলেটাকে ভালোবাসিস ও একটা বেকার ছেলে। ও তোকে 2টো পেটের ভাতও দিতে পারবে না। ওর সঙ্গে বিয়ে করে তোর কপালে শুধুই কষ্ট জুটবে। কিন্তু আমরা তোর জন্য যে পাত্র দেখেছি সেই ছেলেটা অনেক বড় লোক। থাকা খাওয়া পড়ার কোনো অভাব হবে না। ওখানে গেলে তুই রাজরানীর মতো থাকবি। তুই অনেক ভাগ্যবতী যে ওই রকম একজন ধনী ব্যক্তি তোকে বিয়ে করতে চেয়েছে। সব কিছু জানা সত্ত্বেও আমি বাবা মাকে বলেছিলাম যে আমি বিজয়কেই বিয়ে করতে চাই। আমি জানতাম বিজয়কে বিয়ে করলে আবার সেই একই রকম খাওয়া পড়ার অভাব চিরকাল আমার জীবনে থেকেই যাবে। তা সত্ত্বেও আমি বিজয়কেই বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু আমার বাবা মা কোনো মতেই এই বিয়েতে রাজি হয়নি। বিজয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চায়নি। মা আমাকে বলেছিল, আমি কোনো মতেই তোর বিয়ে ওই আবারা ছেলের সঙ্গে দিতে পারবো না। ওদের তো নিজস্ব কোনো বাড়িও নেই। ওই ছেলেটা সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়ায়, কোনো কাজবাজ করে না। তাই তোর বিয়ে কোনো মতেই ওই আবারা ছেলের সঙ্গে আমি দিব না। আর এমনিতেও ছোট থেকেই তো অনেক কষ্ট করে বড় হয়েছিস। কোনোদিন আমরা ভালোভাবে তোদেরকে খাওয়াতেও পারিনি। কোনোদিন ভালো ভালো জামা কাপড়ও তোদের দিতে পারিনি। আর এখন আমাদের কাছে সুযোগ আছে তোর ভালো ঘরে বিয়ে দেওয়ার, এবং এই সুযোগটা আমরা হাতছাড়া হতে দিতে পারি না। তাই আমরা তোর কোনো কথাই শুনতে চাই না। এবং তোকে আমাদের দিব্যি থাকলো, তুই এমন কোনো কাজ করে বসবি না যেটাতে আমাদের মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যায়। এবং খুব তাড়াতাড়ি তোর বিয়ে নির্মল বাবুর সঙ্গে দিব। আসলে যেই ধনী ব্যক্তিটি আমাকে বিয়ে করতে চেয়েছিলেন উনার নাম ছিল নির্মল, এবং উনি আমার ছবি দেখেই নাকি আমাকে পছন্দ করেছিলেন। বিয়ের আগে নির্মলবাবু আমার বাবা মাকে নিজের বাড়িতে ডেকেছিলেন এবং বিয়ের ব্যাপারে সমস্ত কথাবার্তা উনি নিজের বাড়িতেই বলেছিলেন। তারপর খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে পাকা হয়ে যায় এবং দেখতে দেখতেই আমার বিয়ের দিন চলে আসে। তারপর আমাদের বিয়ের আগের দিন রাত্রিবেলা আমি যা জানতে পারি সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। কারণ আমার বিয়ে একজন অন্ধ লোকের সঙ্গে হতে চলেছিল এবং আমার বাবা মা নাকি এই ব্যাপারে সব কিছু সত্যি কথা আগে থেকেই জানতো। শুধু তাই নয়, আমার বাবা মা টাকার লোভে ওই অন্ধ লোকের সঙ্গে আমার বিয়ে পাকা করেছিল। নির্মল বাবুর সঙ্গে বিয়ে পাকা হওয়ার আগে কিন্তু বিজয় একবার তার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল আমার ও তার বিয়ের ব্যাপারে কথা বলতে। কিন্তু আমার বাবা মা কোনো মতেই এই বিয়েতে রাজি হয়নি।
তাই আমার কাছে আর কোনো উপায় ছিল না। তাই বাধ্য হয়ে আমাকে নির্মল বাবুর সঙ্গে বিয়ে করতে হয়েছিল। আমার মনে তার প্রতি একটা ঘৃণা ছিল। আমি তো এটাই ভাবতাম যে নির্মল বাবুর জন্যই আমার বিয়ে আজ বিজয়ের সঙ্গে হয়নি। তারপর বিয়ের আগের দিন রাত্রিবেলা যখন জানতে পারলাম যে নির্মলবাবু চোখে অন্ধ, তখন আমার মনের ঘৃণা তার প্রতি আরও দ্বিগুণ হয়ে যায়। তারপর বিয়ে হয়ে যখন আমি শ্বশুরবাড়ি আসি, তখন আমার বরের অত বড় বাড়ি গাড়ি দেখেও আমার তার প্রতি টাকা পয়সা, বাড়ি ও গাড়ির প্রতি কোনো লোভ বা তার প্রতি ভালোবাসাও আমার মনের মধ্যে আসেনি। আমি তখনও বিজয়ের ব্যাপারেই ভাবছিলাম, কারণ আমরা দুইজন একে অপরকে অনেক ভালোবাসতাম। তাই ফুলশয্যার রাতে আমি নিজের প্রেমিকের ব্যাপারে ভেবে খুব কষ্ট পাচ্ছিলাম এবং ভাবছিলাম যে ফুলশয্যার রাতে ওই অন্ধের হাত থেকে কিভাবে নিজেকে দূরে রাখতে পারবো। আমার বর যেহেতু চোখে অন্ধ ছিল, তাই আমার বরের একটা সেক্রেটারি ছিল, তার নাম রাজু। রাজু সবসময় আমার বরের সঙ্গে 24 ঘন্টা থাকতো। রাজু আমার বরের সমস্ত কাজকর্ম করে দিত। রাজু আমার বরের একজন বিশ্বস্ত কর্মচারী ছিল। ফুলশয্যার রাতে আমি যখন ঘোমটা টেনে বিছানায় বসেছিলাম, তখন ভাবছিলাম যে কিভাবে ওই অন্ধের হাত থেকে নিজেকে দূরে রাখব। তারপর ভাবলাম, আমার বরের বাড়িতে তো অনেক কাজের মাসি আছে, তাদের সঙ্গে একবার কথা বলে দেখি। কাজের মাসির কথা ভেবে আমার মাথায় একটা বাজে বুদ্ধি খেলেছিল। তাই বাইরে থেকে বরের বাড়িতে আসার আগেই আমি যখন নিজের রুম থেকে বেরিয়ে নিচের ঘরগুলোতে কাজের মাসিদের ডাকছিলাম, তখন আমাদের বাড়ির পাহারাদার আমার কাছে এসে বলল, মালকিন, আপনি নিজের ঘর থেকে কেন বেরিয়েছেন? এক্ষুনি তো মালিক চলে আসবে। আপনার কিছু দরকার থাকলে আমাকে বলুন। আমি তখন পাহারাদারকে বলেছিলাম আমার তো কাজের মাসির সঙ্গে দরকার আছে। ওই পাহারাদার তখন আঙুল দেখিয়ে বলেছিল যে কাজের মাসিরা কোন ঘরে থাকে। সেখানে সুমিত্রা বলে একজন কাজের মাসি ছিল এবং সে খুব যুবতী ছিল। তাই আমি সুমিত্রাকে নিজের ঘরের ভিতরে ডেকে নিয়ে এসেছিলাম। এত রাতে আমি যখন তাকে নিজের রুমে ডেকে নিয়ে এসেছিলাম, তখন সুমিত্রা অনেক বেশি ঘাবড়ে গিয়ে বলেছিল, মালকিন, আপনি এত রাত্রিবেলা আমাকে নিজের ঘরের ভিতরে কেন ডেকেছেন? মালিক এক্ষুনি ঘরে চলে আসবেন। আর আজকে তো আপনার ফুলশয্যার রাত, আপনার কি কিছু দরকার আছে? আমি তখন সুমিত্রাকে যা বলেছিলাম, সুমিত্রা সেটা শুনে অনেক বেশি ঘাবড়ে গিয়ে বলেছিল, মালকিন, আপনি এটা কী ধরনের কথা বলছেন? আমি আপনার এই কাজ কখনোই করতে পারবো না। আসলে সুমিত্রাকে ঘরের ভিতরে নিয়ে এসে আমি তাকে বলেছিলাম বরের সঙ্গে যাতে আমার জায়গায় সে ঘুমায়, আমার বরের সঙ্গে যাতে ফুলশয্যার রাত সে করে, এবং সে এই কাজের বিনিময়ে আমার কাছে যত টাকা চাইবে আমি তাকে দিব। এমনকি এই প্রস্তাবটা দেওয়ার আগেই আমার গলার মালাটা তার হাতে দিয়ে বলেছিলাম, তোমাকে আমার একটা জরুরি কাজ করতে হবে এবং তুমি যদি আমার কাজটা করো তাহলে তোমাকে এর চাইতে অনেক বেশি সোনা গয়নাও টাকা পয়সা দিব। তারপর আমি সুমিত্রাকে ওই প্রস্তাবটা দিয়েছিলাম, কিন্তু সুমিত্রা আমার মুখ থেকে ওই কথাটা শোনার পরে অনেক বেশি ভয় পেয়ে আমার কাছে হাত জোর করে বলেছিল, মালকিন, আপনি এটা কী ধরনের কথা বলছেন? মালিক যদি জানতে পারে তাহলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে। আর আপনি কী কারণে মালিকের সঙ্গে এরকম করতে চাইছেন? আমি তখন সুমিত্রাকে বলেছিলাম, সেই সব কথা জেনে তোমার কোনো লাভ নেই, কিন্তু তুমি যদি এই কাজটা করো তাহলে তোমার বাড়ির সব অভাব দূর হয়ে যাবে, তোমার ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়াশোনা করাতে পারবে। আমি জানি তোমার স্বামী অনেক অসুস্থ আছে, আমার এই কাজটা করলে তোমার স্বামীর চিকিৎসার জন্য আমি টাকা দিব। সুমিত্রা যখন রাজি হতে চায়নি, তখন আমি তাকে অনেক টাকা লোভ দিয়েছিলাম এবং সে টাকার লোভে আমার কাজটা করতে রাজি হয়েছিল। তারপর আমার বড় তার সেক্রেটারি রাজুর বাড়ি ফেরার আগেই আমাদের বাড়ির কাজের মাসি সুমিত্রাকে আমার বিয়ের জোড়া ও সোনা গয়না পরিয়ে দিয়ে তার মাথায় ঘোমটা দিয়ে তাকে বিছানায় বসিয়ে আমি নিজে একটা কোণায় লুকিয়ে পড়েছিলাম, যেখান থেকে আমি সব দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমাকে কেউ দেখতে পায়নি। কিছুক্ষণ পরে দেখলাম রাজু আমার বরকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ল এবং সে আমার বরকে বিছানায় রেখে দিয়ে ঘোমটা দেওয়া কাজের মাসিকে দূর থেকে দেখে বলল, মালিক, ম্যাডাম মুখে ঘোমটা দিয়ে বসে আছে, আমি এখন আপনাদের রুমের বাইরে যাচ্ছি, কিছু দরকার হলে আপনি আমাকে ডাক দিবেন। তারপর রাজু আমাদের রুম থেকে বেরিয়ে চলে গেছিল। তারপর আমার বর ওই কাজের মাসির ঘোমটা তুলে তাকে অনেক আদর করতে শুরু করেছিল এবং ওই কোণায় বসে আমি সব কিছু দেখছিলাম আর মনে মনে খুব খুশি হচ্ছিলাম যে ওই অন্ধের হাত থেকে তো আমি বেঁচে গেছি, কারণ আমি তো অন্ধবরকে মোটেও পছন্দ করতাম না। তারপর আমার অন্ধবর কাজের মাসির কাপড় চোপড় খুলে তার সঙ্গে সব কিছু করেছিল
আমার অন্ধবর তো জানতেও পারেনি যে সে আমার সঙ্গে নয়, কাজের মাসির সঙ্গে সম্পর্ক করছিল। এবং আমি সেগুলো দেখে মুচকি মুচকি হাসছিলাম আর ভাবছিলাম এই অন্ধের সঙ্গে যা হয়েছে একদম ঠিক হয়েছে, কারণ তার জন্যই আজ বিজয়ের সঙ্গে আমার বিয়ে হয়নি। আমি তো ওই সময় বিজয়কে খুব মিস করছিলাম, আর এটা ভেবে খুশি হচ্ছিলাম যে ওই অন্ধের হাত থেকে নিজেকে লুকানোর রাস্তা আমি পেয়ে গেছি। শ্বশুরবাড়িতে এইভাবে বেশ কিছুদিন চলার পরে একদিন আমার মা শ্বশুরবাড়িতে এসেছিল, কারণ বিয়ের পরে আমি তো রাগ করে বাবার বাড়ি যাইনি, কারণ তারা আমার ইচ্ছের বিরুদ্ধে সবকিছু জেনে শুনে এই অন্ধের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। তাই রাগ করে আমি বাবার বাড়ি যাইনি। তাই মা আমার সঙ্গে দেখা করার জন্য বরের বাড়িতে এসেছিল। মা যখন শ্বশুরবাড়ি এসেছিল তখন আমার অন্ধ বর বলেছিল, বিয়ের পরে তো তুমি বাবার বাড়ি যাওনি, তাই তোমার মায়ের সঙ্গে বাড়ি গিয়ে কিছুদিন থেকে আসতে পারো, তাহলে তোমাকেও ভালো লাগবে এবং তোমার বাবা মাকেও ভালো লাগবে। আসলে আমার বর অন্ধ হলেও সে আমাকে কিন্তু ভীষণ ভালোবাসতো, কিন্তু আমি তার ভালোবাসার মূল্যটা বুঝতেই পারিনি। সে আমার প্রত্যেকটা ছোট ছোট জিনিসের খেয়াল রাখার চেষ্টা করত, কিন্তু সে যখনই ভালোবেসে আমার হাত ধরতো বা আমার গালে হাত দিত তখন আমার ভীষণ রাগ উঠত। আমি তো তাকে নিজের দুই চোখের বিষ মনে করতাম। সে তো জানতই না যে প্রত্যেক দিন রাতে আমার জায়গায় সে কাজের মাসি সুমিত্রাকে নিজের কাছে পায়। সেদিন ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি মায়ের সঙ্গে বাড়িতে এসেছিলাম এবং মা খুব ভালোভাবেই জানতো যে আমি তাদের উপরে রাগ করে আছি। সেদিন বাড়ি যাওয়ার পরে আমি মাকে ও বাবাকে বলেছিলাম, তোমরা আমার সঙ্গে এটা কিভাবে করতে পারলে? তোমরা আগে থেকেই সবকিছু জানতে যে ওই লোকটা অন্ধ, তা সত্ত্বেও তোমরা টাকার লোভে আমার বিয়ে ওই অন্ধ লোকটার সঙ্গে দিয়েছো। এটা তোমরা আমার সঙ্গে একদম ঠিক করনি। আমার বাবা মা তখন বলেছিল, আমরা যা করেছি তোর ভালোর জন্যই করেছি, তুই সেখানে অনেক সুখে থাকবি। আর সে জন্মের অন্ধ নয়, একটা অ্যাক্সিডেন্টে সে নিজের চোখ দুটো হারিয়েছে এবং সেই অ্যাক্সিডেন্টে একটা গরিব লোকের মৃত্যু হয়েছিল। সেদিন থেকে নির্মলবাবু নিজের উপরে খুব লজ্জিত এটা ভেবে যে তার জন্য একটা নির্দোষ গরিব মানুষের মৃত্যু হয়েছে। তাই সে নিজেকে শাস্তি দেওয়ার জন্য এখনো অন্ধ হয়ে আছে, কিন্তু সে চাইলেই নিজের চোখ দুটো ঠিক করিয়ে নিতে পারবে, কারণ তার টাকার কোনো অভাব নেই। কিন্তু তুই যদি বিজয়কে বিয়ে করতিস তাহলে আজ তোকে না খেয়ে দিন কাটাতে হতো। ওই ছেলে তোকে কোনো দিন সুখে রাখতে পারতো না। আমি তখন রাগ করে বাবা মায়ের কোনো কথা না শুনে আমাদের বাড়ির ছাদে গেছিলাম। ভেবেছিলাম ছাদে গিয়ে কিছুক্ষণ একা বসে থাকবো। ছাদে যাওয়া মাত্রই আমি বিজয়কে দেখতে পেয়েছিলাম। আসলে আমাদের বাড়ি থেকে 2-3টে বাড়ি পরেই বিজয়ের বাড়ি ছিল। সেই বাড়িতে তারা ভাড়া থাকতো। আমি যখন ছাদে উঠেছিলাম তখন বিজয়ও নিজের ছাদের উপরেই ঘুড়ি উড়াচ্ছিল। তখন সেও আমাকে দেখতে পেয়েছিল এবং তাকে দেখা মাত্রই আমার বুকের ভেতরের কষ্টটা আরও বেড়ে যায় এবং আমি সেদিন ভেবেই নিয়েছিলাম যে যেমন করেই হোক না কেন বিজয়কে আমি নিজের কাছে নিয়ে আসব। তারপর বাবার বাড়িতে কিছুদিন থাকার পরে আমার বর যখন আমাকে নিতে এসেছিল তখন আমি তার সঙ্গে গাড়িতে করে শ্বশুরবাড়ি চলে এসেছিলাম এবং সেদিন আমি একটা প্ল্যান করেছিলাম যে কিভাবে আমার বরের বিশ্বস্ত সেক্রেটারি রাজুকে তার থেকে দূর করব, কারণ রাজু তো সারাক্ষণ আমার বরের সঙ্গেই থাকতো। তাই সেদিন রাত্রিবেলা বর যখন আমার পাশে শুয়েছিল তখন আমি অনেক জোরে চিৎকার করতে শুরু করেছিলাম এবং আমার চিৎকারের আওয়াজ পেয়ে রাজু ঘরের ভিতরে ঢুকে পড়েছিল এবং রাজুর ঘরের ভেতরে ঢোকা মাত্রই বর যখন ঘুম থেকে উঠে আমাকে জিজ্ঞেস করলো, সুমাইয়া তুমি এইভাবে চিৎকার করছো কেন, তোমার কি হয়েছে? তখন আমি কান্নাকাটি করে বরকে মিথ্যে করে বলেছিলাম, তোমার সেক্রেটারি রাজু আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করার চেষ্টা করেছে। রাজু তখন অনেক বেশি ঘাবড়ে গিয়ে আমার বরের হাতে পায়ে ধরে বলল, মালিক আমি এরকম কখনোই করতে পারি না। জানি না মালকিন কেন আমার নামে মিথ্যে কথা বলছেন। আমি তো মালকিনের চিৎকার শুনেই ঘরের ভিতরে ঢুকে পড়েছিলাম। ভেবেছিলাম আপনাদের হয়তো কিছু অসুবিধে হয়েছে, কিন্তু আমি জানি না মালকিন কেন আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি তখন আমার অন্ধ বরকে জড়িয়ে ধরে বললাম, আমার মিথ্যে কথা বলার কোনো দরকার নেই, আমি একদম সত্যি কথা বলছি। তুমি অন্ধ বলে তোমার সেক্রেটারি রাজু আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করার চেষ্টা করেছে। আমার বর ওই মুহূর্তে আমার কথা বিশ্বাস করে রাজুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এবং বলেছিল সে যাতে আর কোনো দিন এই বাড়িতে না আসে। রাজু কান্নাকাটি করে আমার বরের হাতে পায়ে ধরে বলেছিল যে সে কোনো ভুল কাজ করেনি, কিন্তু আমার বর তার কোনো কথা শোনেনি। বর যখন রাজুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন আমি খুব খুশি হয়েছিলাম, এটা ভেবে যে আমার প্ল্যান কাজ করেছে। আমার বর যখন রাজুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তারপর বর বলতো তার খুব অসুবিধে হচ্ছে,
কারণ রাজু যেহেতু আমার বরের প্রত্যেকটা কাজ করে দিত এবং রাজুকে বের করে দেওয়ার পরে আমার বরের প্রত্যেকটা কাজে অসুবিধে হতে লাগলো এবং আমি তো এই সুযোগটাই খুঁজছিলাম। আমি তখন বরকে বলেছিলাম, তোমার চিন্তা করার কোনো কারণ নেই, আমার একটা মামাতো ভাই আছে, তাকে ডেকে নেব, সে একটা কাজের খোঁজ করছে, সে তোমার এই কাজে থাকবে, সে তোমার সেক্রেটারি হয়ে থাকবে। রাজু তোমার যা কাজ করে দিত আমার মামাতো ভাইও ঠিক সেইভাবে তোমার কাজ করে দিবে এবং সবসময় তোমার কাছেই থাকবে। আমার কথা শুনে বর তখন অনেক খুশি হয়ে বলেছিল, তাহলে তোমার মামাতো ভাইকে কালকেই ডেকে নিও। বরের কথা শুনে তার পরের দিন যখন আমি আমার মামাতো ভাইকে ডেকেছিলাম তখন আমি তাকে দেখে ভীষণ খুশি হয়েছিলাম। তারপর সেদিন রাত্রিবেলা আমার বর যখন আমাকে জড়িয়ে ধরে এবং আমার কাছে আসার চেষ্টা করে তখন আমি বাথরুমে যাওয়ার অজুহাত দিয়ে কাজের মাসি সুমিত্রাকে তাড়াতাড়ি ঘরের ভিতরে ডেকে বরের পাশে বসিয়ে দিয়েছিলাম এবং বর সুমিত্রাকে নিজের বউ ভেবে তার শরীর ভোগ করতে শুরু করেছিল। ওই সময় আমি চুপচাপ রুম থেকে বেরিয়ে আমার মামাতো ভাইয়ের ঘরে গিয়ে তার সঙ্গে সম্পর্ক করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম। আসলে ওই ছেলেটা আমার মামাতো ভাই নয়, আমার প্রেমিক বিজয় ছিল এবং আমি বিজয়কে নিজের কাছে পাওয়ার জন্য রাজুকে এই বাড়ি থেকে বের করিয়ে দিয়েছিলাম। কারণ আমি খুব ভালোভাবেই জানতাম রাজু এই বাড়িতে থাকলে আমি কোনো দিন বিজয়কে এই বাড়িতে নিয়ে আসতে পারবো না, কারণ রাজু বাড়ির প্রত্যেকটা কথা আমার বরকে বলতো। তারপর সেদিন রাতে আমার প্রেমিককে কাছে পেয়ে আমরা সারা রাত একে অপরের উপরে অনেক ভালোবাসা লুটিয়েছিলাম। আমার প্রেমিক তো আমার সঙ্গে সারা রাত সম্পর্ক চালিয়েছিল এবং তাকে কাছে পেয়ে আমিও খুব খুশি ছিলাম। আমার প্রেমিক বিজয়কে যখন এই বাড়িতে নিয়ে এসেছিলাম তখন যখনই সুযোগ পেতাম আমরা একে অপরের শারীরিক চাহিদা পূরণ করতাম এবং এইভাবে বেশ কিছুদিন চলার পরে একদিন আমার বর বলল তাকে নাকি অন্য শহরে যেতে হবে, তার নাকি খুব জরুরি কাজ আছে। ওই সময় আমি ভাবছিলাম বর হয়তো নিশ্চয়ই নিজের সঙ্গে বিজয়কেও নিয়ে যাবে, কারণ রাজুর জায়গায় বিজয় এখন তার নতুন সেক্রেটারি ছিল। তাই আমি এটা জানার জন্য বরকে জিজ্ঞেস করেছিলাম যে সে নিজের সঙ্গে কাকে কাকে নিয়ে যাবে। বর তখন বলেছিল সে তার বন্ধুর সঙ্গে অন্য শহরে যাবে এবং বিজয়কে তার সঙ্গে নিয়ে যাবে না। এটা শুনে তো আমি খুব খুশি হয়েছিলাম। বর বলেছিল বিজয় এই বাড়িতে থেকে তোমাদের দেখাশোনা করবে এবং আমি আমার বন্ধুদের সঙ্গে অন্য শহরে যাব এবং 1 সপ্তাহের মধ্যে বাড়ি ফিরে আসব। বর 1 সপ্তাহ বাড়িতে থাকবে না এটা শুনে আমি খুব খুশি হয়েছিলাম, কারণ বরের অনুপস্থিতিতে আমি বিজয়ের সঙ্গে সারা দিন সময় কাটানোর সুযোগ পেতাম। তারপর বর যখন তার জরুরি কাজের জন্য অন্য শহরে চলে গিয়েছিল তারপরে বিজয়ের সঙ্গে আমি সারা দিন সময় কাটাতাম। বরের চলে যাওয়ার পরে তো আমরা দুজন তার টাকাতেই আয়েশ এবং মজা করছিলাম। তারপর একদিন রাত্রিবেলা আমি যখন বিজয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলাম ঠিক ওই সময়ে আমাদের ঘরের দরজায় হঠাৎ করে বর এসে দাঁড়িয়েছিল। আসলে সেদিন রাত্রিবেলা বরের আসার কথা ছিল, যেটা আমরা ভুলেই গিয়েছিলাম। তারপর বরকে আমাদের চোখের সামনে দেখে আমি ও বিজয় রীতিমতো ভয় পেয়ে গেছিলাম, কারণ আমার বর দরজা খুলে এমনভাবে দাঁড়িয়েছিল মনে হচ্ছিল যেন আমাদের দিকেই তাকিয়ে আছে। তারপর বরের চোখে কালো চশমা দেখে মনে পড়ল আমার বর তো অন্ধ, সে তো কিছুই দেখতে পাবে না। তাই আমরা বরের দিকে কোনো গুরুত্ব না দিয়ে আবার নিজেদের মতো করে সম্পর্কে জড়িত হয়েছিলাম। পরের দিন সকালবেলা আমি যখন টেবিলে গেলাম নাস্তা করতে তখন দেখলাম আমার বর আগে থেকেই টেবিলে বসেছিল এবং আমাকে দেখা মাত্রই নিজের চোখের কালো চশমাটা খুলে বলল, আজকে থেকে তুমি একদম স্বাধীন, তুমি আমার থেকে মুক্তি পেতে চেয়েছিলে তো, আমি তোমাকে মুক্তি দিলাম। এই কথাটা বলে সে আমার সামনে একটা কাগজ রেখেছিল এবং বলেছিল এই কাগজটাই আমি সাইন করে ফেলেছি, এবার তুমিও সাইন করে দাও, তাহলেই তুমি আমার থেকে মুক্তি পেয়ে যাবে। তারপর ওই কাগজটা হাতে নিতেই আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল, কারণ ওই কাগজটা ডিভোর্সের কাগজ ছিল। তার মানে কি বর আমার ব্যাপারে সবকিছুই জানতো? বরের কথা শুনে আমার তখন আর কথা বলার সাহস হয়নি। বর তখন আমার দিকে তাকিয়ে বলল, তুমি যখন রাজুকে ফাঁসানোর চেষ্টা করেছিলে তখন আমি কিছুক্ষণের জন্য হলেও তোমার মিথ্যে কথা বিশ্বাস করেছিলাম, কিন্তু পরে ফোন করে পার্সোনালভাবে আমি রাজুর সঙ্গে দেখা করেছিলাম এবং সে আমাকে বলেছিল যে সে তোমার সঙ্গে কোনো নোংরামি করেনি। তখন আমি রাজুর কথা বিশ্বাস করেছিলাম, কারণ আমি জানতাম রাজু আমাকে ঠকাতেই পারে না। এমনকি রাজু আমাকে বলেছিল, মালিক আপনি যদি বলেন তাহলে আমি এটা খোঁজ লাগাতে পারি যে মালকিন কেন আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। কিন্তু আমি রাজুকে বারণ করেছিলাম এবং বলেছিলাম আমি নিজের চোখে দেখতে চাই যে আমার বউ কী কারণে তোকে ফাঁসানোর চেষ্টা করেছে।
তার কি কোনো অন্য ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছে? এবং তুমি যখন প্রত্যেকদিন রাতে তোমার জায়গায় ওই কাজের মাসি সুমিত্রাকে ঘরে ডাকতে, তখন একদিন আমার সন্দেহ হয়েছিল এবং সেদিন আমি অন্ধ থাকা অবস্থাতেও সুমিত্রাকে বলেছিলাম যে আমি তোমার ব্যাপারে সবকিছু জানি। এই কথাটা বলা মাত্রই সুমিত্রা ভয় পেয়ে আমাকে সবকিছু বলেছিল, অথচ আমি তো কিছুই জানতাম না যে আমার পাশে কে রয়েছে। আমি শুধু সত্যি কথা জানার জন্যই সেদিন এই কথাটা বলেছিলাম। তারপর সুমিত্রা বলেছিল তুমি নাকি ওকে এই সব কাজ করতে বলেছ, এবং সুমিত্রা আমার কাছে হাত পা ধরে ক্ষমাও চেয়েছিল। সুমিত্রা তো বাধ্য হয়ে টাকা পয়সার জন্য এসব কাজ করেছিল, কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসা দিয়েছিলাম, তোমাকে কোনো কিছুর অভাব হতে দিইনি। তারপরেও তুমি আমার সঙ্গে বেইমানি করতে পারলে। কাল রাতে আমি নিজের চোখে দেখেছি যে তুমি কিভাবে তোমার প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলে। এরপরে আর কিছু বলার নেই। তোমার জন্য আমি একটা ফ্ল্যাটও কিনেছিলাম, ভেবেছিলাম তোমাকে গিফট করব, কিন্তু তুমি সেটার যোগ্য না। তারপর বর আমাকেও বিজয়কে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল এবং বলেছিল বিয়ের সময় আমি তোমাকে যেই গয়নাগুলো দিয়েছিলাম সেই গয়নাগুলো তুমি নিজের সঙ্গে নিয়ে যেতে পারো। ওই গয়নাগুলো আমি আর তোমার কাছ থেকে ফেরত নেব না। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি আমার সঙ্গে যেই বেইমানিটা করেছো ঠিক তোমার সঙ্গেও এই রকম হবে, এবং তুমি সেদিন বুঝতে পারবে যে তুমি আমার সঙ্গে কত বড় অন্যায় করেছিলে। এবার তোমরা আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। বরের কথা শুনে তো আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। বরকে কিছু বলার মতো আমার আর সাহস ছিল না, তাই সেখান থেকে চুপচাপ বেরিয়ে যেতে হয়েছিল। সেখান থেকে বেরিয়ে আমিও বিজয় একটা ভাড়ার বাড়িতে উঠেছিলাম। আমার বাবা মা যখন এই ঘটনাটা জানতে পেরেছিল তখন তারাও আমার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছিল। তারপর সেদিন থেকে আমার জীবনের খারাপ অধ্যায় শুরু হয়ে যায়। বিজয়ের সঙ্গে আমি যখন একটা ভাড়া বাড়িতে উঠেছিলাম তখন আমার বরের দেওয়া সেই সোনা গয়না আমার সংসারে লেগেছিল। 1 মাস হতে না হতেই আমি বুঝতে পেরেছিলাম আমার বাবা মায়ের কথাগুলোই সত্যি ছিল। বিজয় একটা বেকার ছেলে ছিল। সে সারাদিন বাড়িতে শুয়ে টিভি দেখত এবং কোনো কাজকর্ম করতে চাইতো না। ধীরে ধীরে আমার সোনা গয়না যখন শেষ হয়ে আসে তখন আমার দুশ্চিন্তা বাড়তে থাকে, কারণ আমি বুঝে গেছিলাম যে আমার অন্ধ বরকে কষ্ট দিয়ে বিজয়ের সঙ্গে সংসার করে আমি অনেক বড় ভুল করেছি। বিজয়কে যখন আমি বাইরে গিয়ে কোনো কাজকর্ম করার কথা বলতাম, টাকা ইনকাম করার কথা বলতাম, তখন সে আমার উপরেই চিৎকার চেঁচামেচি করত। এমনকি সে আমার গায়ে হাত তুলতো এবং বলতো সে কোনো কাজকর্ম করতে পারবে না, আমাকে নাকি বাইরে গিয়ে টাকা ইনকাম করে নিয়ে আসতে হবে। বাধ্য হয়ে আমাকে একটা দোকানে কাজ করতে হতো এবং সংসার চালানোর জন্য আমাকে এই টাকা ইনকাম করে নিয়ে আসতে হতো, কারণ আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি তো বরের কাছেও ফিরে যেতে পারতাম না এবং বাবা মা তো আগেই বলেছিল যে তারা আর কোনো দিন আমার মুখ দেখবে না, তাই বাধ্য হয়ে আমাকে বিজয়ের সঙ্গে সংসার করতে হয়েছিল। এমনকি আমি মাঝে মধ্যে কাঁদতাম এটা ভেবে যে আমি জীবনে কত বড় ভুল করেছি। আমি নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছিলাম। তারপর বেশি টাকা ইনকাম করার জন্য আমি সেই দোকানটা ছেড়ে একটা হোটেলে ওয়েটার হিসাবে কাজ করা শুরু করেছিলাম। সেদিন আমাদের হোটেলের সামনে একটা অনেক বড় গাড়ি এসে লেগেছিল এবং সেই গাড়িটা দেখা মাত্রই হোটেলের সব কর্মচারীরা বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। আমি তখন বুঝতে পারছিলাম না যে ওই বড় গাড়ির ভিতরে এমন কি আছে যাকে নিয়ে আসার জন্য হোটেলের সব কর্মচারীরা বাইরে গিয়ে দাঁড়িয়েছে। তারপর ওই লোকটা যখন একটা সুন্দরী মেয়ের হাত ধরে আমাদের হোটেলের ভিতরে প্রবেশ করে তখন তাদেরকে দেখা মাত্রই আমার বুকের ভেতরটা ফেটে যায় এবং আমার চোখ দিয়ে জল ঝরতে শুরু হয়। আসলে ওই লোকটা ওই মেয়েটির আর কেউ নয়, আমার প্রথম বর ও তার দ্বিতীয় স্ত্রী ছিল। আসলে আমি যখন বরকে ঠকিয়েছিলাম তার 2 মাস পরেই সে একটা বড়লোক ঘরের মেয়েকে বিয়ে করেছিল এবং সেই মেয়েটি আমার চাইতেও সুন্দরী ছিল। সেদিন আমি বুঝতে পেরেছিলাম বাবা মায়ের কথার অমান্য করে আমি জীবনে কত বড় ভুল কাজ করেছিলাম। আমার জীবনটা আমি নিজের হাতেই শেষ করেছিলাম। আমার কাছে তো আর কিছু করার ছিল না, আমার কাছে আর কোনো উপায় ছিল না বলে আমাকে বাধ্য হয়ে বিজয়ের সঙ্গে সংসার করতে হয়েছিল, কারণ আমি জীবনের এমন পর্যায়ে গিয়ে ভুল করেছিলাম যে সেই ভুলটা শোধরানোর মতো আমার কাছে আর একটাও সুযোগ ছিল না। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।